প্রথম কোশ্চেন বলেছে একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপর উত্তর দিকে 5 মিটার গেল, বোটটির সরণ কত হবে? আমরা বলেছিলাম সরণ, দেখো পূর্ব দিকে প্রথমে, এটা হচ্ছে ইস্ট, তো আমরা এরকমভাবে ইস্ট ওয়েস্ট করি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ। তোমার খাতার রাইট সাইড যেদিকে হবে সেটা হচ্ছে ইস্ট, লেফট সাইড যেটা হবে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। বলো তো ঘুমানোর সবথেকে বেস্ট দিক কোনটা? কোন দিক করে ঘুমালে কোনো ক্ষতি হয় না? কোনো সময় নর্থের দিকে মুখ করে কিন্তু ঘুমাবে না, সব সময় ঘুম তোমার মাথা যাতে ইস্টের দিকে থাকে, ঠিক আছে, বলে দিলাম। নাহলে আমাদের যেটা পৃথিবী সেটা একটা ম্যাগনেট, তো নর্থ পোল আর সাউথ পোল, তাহলে তুমি যদি নর্থ পোলের দিক থেকে ঘুমাও তাহলে তোমার গোটা বডি থেকে রক্ত নর্থ পোলের দিকে যাবে। এটা দীর্ঘদিন হলে তুমি যদি নর্থ পোল হয়ে ঘুমাও তাহলে কী হবে, তুমি মারা যেতে পারো এক সময় পরে, ব্রেন হ্যামারেজ হয়ে গেল, রক্ত জমাট বেঁধে গেল, সেই জন্য ডান দিক হয়ে ঘুমাবে। যাক, জানি বলে বলে দিলাম তোমাদের। আজকে গিয়ে গিয়ে বিছানা ঠিক করে নেবে নিজে নিজের। চলে এসো। তাহলে কি বলেছে, ফার্স্ট একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার। আজকে কিন্তু অত গরম নেই, প্রথমে 12 মিটার গেল পূর্ব দিকে, তারপরে উত্তর দিকে গেল কত গো, 5 মিটার। এটা ধরে নাও এখান থেকে এটুকু 5 মিটার। তাহলে সরণ মানে কি, সোজাসুজি বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থানকে একটা রেখা দিয়ে যুক্ত করলে যে দূরত্বটা হবে সেটা হচ্ছে বস্তুর সরণ। এই কোণটা কী হয়, দিকগুলো একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এটা 12 হলে এটা 5 হলে এটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এটা যদি এক্স হয়, এটা এরকমভাবে তোমরা ডিরেক্টলি বের করে নিবে যে এক্সের মান হচ্ছে গিয়ে, এটার মান যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে দুটো দেওয়া থাকবে তার স্কোয়ার, ঠিক আছে। কারণ এটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ মানে কি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে যে দুটো দেওয়া থাকে তার স্কোয়ার করে নাও। আর দিকটা কোন দিকটা লিখবো বলো, দেখেই বুঝতে পারছো, নর্থ ইস্ট, নর্থ ইস্ট। তাহলে এটা হচ্ছে 12 স্কোয়ার 144 প্লাস 25 নর্থ ইস্ট 169। আমি বলেছিলাম যে 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবে, এটা হচ্ছে 13 স্কোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে 13 স্কোয়ার, মানে এটা হচ্ছে 13 গুণিত 13 নর্থ ইস্ট। তাহলে ফাইনালি অ্যান্সার কত আসবে, 13। দেখেই বুঝতে পারছো যে 12 5 হলে কত হয়, 13 হয়, ঠিক আছে, 5 12 হলে 13 হয়। 144 25 169 169 মানে 13, কোনো ক্যালকুলেশন করার এরকম দরকার পড়ে না, মুখে মুখেই চলে আসে। একটি বস্তু কোন একটা প্রথম কোশ্চিন হয়ে গেল, হ্যাঁ প্রথম কোশ্চিন হয়ে গেল, সবাই আস্তে আস্তে চলো যতগুলো হয় আজকে করি। বলছে একটি বস্তু কোন বৃত্তাকার পথে পরিক্রমণ করছে, বলছে পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে একবার পরিবর্তনে কণার সরণ কত হবে। তাহলে একবার পরিবর্তনে আমি বলেছিলাম তোমাদের, দেখো তুমি দেখতে পাচ্ছ যে কোনো একটা বস্তু এইখান থেকে জার্নি শুরু করলে আবার যদি এখানেই ফিরে আসে তাহলে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থা একই না। তাহলে বস্তুর প্রাথমিক এবং অন্তিম অবস্থা যদি একই হয়ে যায় তাহলে সরণ শূন্য হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে একটি বালক আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কণা টি সময় সম্পূর্ণ করলো, আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার কণা টি সময় সম্পূর্ণ করলো, তাহলে বালকটির গতিবেগ কত হবে, বালকটির গড় দ্রুতি হবে এটা, বালকটির মোট সরণ হবে এটা, বালকটির অন্তিম বলছে অতিক্রান্ত দূরত্ব হবে, অতিক্রান্ত দূরত্ব হবে শূন্য। অতিক্রান্ত দূরত্ব কোনো সময় শূন্য হতে পারে না। একটা বস্তু, একটা বালক এখান থেকে জার্নি শুরু করলো, তার মানে এখান থেকে ঘুরে এলো, দেখো প্রতি মুহূর্তে ওর দিক চেঞ্জ হয়েছে, এখানে প্রতি মুহূর্তে কী হয়েছে, দিক চেঞ্জ হয়েছে না। তাহলে প্রতি মুহূর্তে যেহেতু দিক চেঞ্জ হয়েছে তাহলে ভেলোসিটির কথা আসবেই না, বেগের কথা আসবেই না, দ্রুতির কথা আসবে। 2 নম্বর হচ্ছে গিয়ে আমরা এখান থেকে শুরু করে এখানে এসে তার মানে সরণ শূন্য, সরণের কথাও আসবে না, ঠিক আছে। তার মানে এখানে বেগের কথাও আসছে না, সরণের কথাও আসছে না, তাহলে দ্রুতি ছাড়া কোনো অপশান নাই। তাহলে একটা বৃত্ত পুরোটা প্রদক্ষিণ করা আর ব্যাসার্ধের মানে এটা পুরোটা ঘুরলে কতটা ঘুরবে গো, 2πr। মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, কত সময় লিখেছে, টি। এটাকে আমরা কি বলবো, মোট দ্রুতি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এটা হচ্ছে গড় দ্রুতি বলতে পারো। গড় দ্রুতি লিখেছে না, কেমন কীভাবে লিখেছে, হ্যাঁ বলো তুই, গড় দ্রুতি, ঠিক, গড় দ্রুতি। কোনো সমস্যা নেই। এবার দেখতে পাচ্ছ, একটু চেপে যান ওদিকে, একটু চাপো, আমাদের যেটা পাবে নিয়ে নাও। এমনকি নতুন করে যদি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয় তাতেও ঢুকে যাও, কারণ ওটাও প্রমোশন হয়ে হয়ে 100 সময় পরে বেতন বেড়ে যেতে পারে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে একটি বস্তু সমবেগে
একটি বস্তু সমবেগে সরলরেখায় গতিশীল, তাহলে বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র কেমন হবে? তোমাদের বলেছিলাম এগুলো সব পড়ানো, কিন্তু সমবেগে গতিশীল তার মানে গতিবেগ, আমি দেখো কি বলেছে, বেগ সময় লেখচিত্র। আমরা বলেছিলাম যখনই বেগ সময় লেখচিত্র বলে তাহলে বেগটাকে প্রথমে লিখবো আর সময়টাকে এখানে লিখবো, এগুলো সব তোমাদের বইয়ের জিনিস। তাহলে বেগ সময়, যখন সময় 0 তখন বেগ 5 মিটার পার সেকেন্ড, 1 মিনিট 1 সেকেন্ড হলো তখনও 5 মিটার পার সেকেন্ড, আবার 5 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ড পরে 10 সেকেন্ড পরেও সে একই গতিবেগ। তাহলে বেগ সময় লেখচিত্রটা কেমন হলো বলো? সময় অক্ষের সাথে সমান্তরাল হচ্ছে। বেশ। একটি বস্তু কোণা, তারপরে আইসিডিএস এর পরীক্ষা বেরোচ্ছে। আইসিডিএস এর পরীক্ষাও তো নাকি করাপশন। একটি বস্তু কোণা সমদ্রুতিতে গতিশীল, একটি বস্তু কোণা সমদ্রুতিতে গতিশীল, কণাটির গতিবেগ, আচ্ছা কণাটির গতিবেগ ধ্রুবক, পরিবর্তনশীল, পরিবর্তনশীল হতেও পারে নাও হতে পারে, কোনোটি নয়। আচ্ছা সমদ্রুতিতে গতিশীল, সেই জন্য বলেছে দেখো অ্যান্সার তোমাদের পরিবর্তনশীল হতেও পারে নাও হতে পারে, দ্রুতি আছে। তো দেখা গেল ও কী করেছে যে অভিমুখ পরিবর্তন করেছে। অভিমুখ যদি পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে গতিবেগ বলে কোনো জিনিস থাকবেই না। থাকবে কি? উচিত ছিল আমরা একটা জিনিস পড়েছিলাম দেখো, যে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন হতেও পারে নাও হতে পারে। সমদ্রুতি সম্পন্ন বস্তু, কারণ ওই বস্তুটা যে সোজা পথে যাচ্ছে সেটা তো আমি শিওর না। এরকম হতেই পারে যে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করছে ঠিক, কিন্তু সেটা আঁকাবাঁকা পথে অতিক্রম করছে, ঠিক আছে? তাহলে আঁকাবাঁকা পথে অতিক্রম করলে সেক্ষেত্রে আর বেগ থাকছে না। সেই জন্য বলেছে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, সমান হতে পারে আবার নাও হতে পারে। সেই জন্য এখানে এই অ্যান্সারটাই অ্যাপ্রোপ্রিয়েট নিতে পারো। ধ্রুবক বলা যাবে না, পরিবর্তনশীল বলা যাবে না, কোনোটি নয় বলা যাবে না, পরিবর্তনশীল হতে পারে নাও হতে পারে। এই অ্যান্সারটা আমরা নিয়ে চলবো, কিন্তু এই অ্যান্সারটাও একবারে ঠিকঠাক আমি বলতে পারবো না, অ্যাকুরেট না। তোমাকে যদি বলতো যে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন, ওর গতিবেগ সমবেগ সম্পন্ন হতে পারে নাও হতে পারে, তো এটা মোটামুটি নেওয়া যায়। আচ্ছা 7 নম্বর কোশ্চিন বলেছে কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কিন্তু কোনো সময় শূন্য হতে পারে না। গড় দ্রুতি মানে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। গড় বেগ শূন্য হতে পারে, গড় বেগ এই জন্যই শূন্য হতে পারে কারণ বেগ মানে কি সরণ বাই সময়, সরণ শূন্য হতে পারে। আমি এখান থেকে অফিস গেলাম, অফিস থেকে এখানে এলাম, ঠিক কি না? তাহলে সেক্ষেত্রে সরণ শূন্য যদি হয় তাহলে তোমার বেগ শূন্য হতে পারে, মানে বেগ শূন্য হয় মানে গড় বেগ শূন্য হতে পারে, কিন্তু তোমার শূন্য হতে পারে না, গড় দ্রুতি কিন্তু কোনো সময় শূন্য হতে পারে না। আচ্ছা অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তা হলো অভিকর্ষ। হ্যাঁ, গড় দ্রুতি কখনোই শূন্য হতে পারে না, কিন্তু গড় বেগ শূন্য হতে পারে। 7 নম্বর কোশ্চেন করালাম, বুঝলে? এরপরে 8 নম্বর কোশ্চেন। অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তুর প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, অবাধে পতনশীল বস্তু। আচ্ছা এই কোশ্চেনটা আমরা কয়েকটা সূত্র বলেছিলাম। একটা হচ্ছে গিয়ে এস সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে? একটা বলেছিলাম যে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as, আর একটা বলেছিলাম ভি সমান ইউ প্লাস এটি। খুব ভালো কোশ্চেন। এবং আমার মনেও আছে যে আমি যখন তোমাদের বই থেকে করাই, যদি এই কোশ্চেনটা থেকে থাকে তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি। যদি এই কোশ্চেনটা করিয়ে থাকে তোমাদের তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ভুল বলেছি। এই অ্যান্সার দেখে মনে পড়লো যে না, অ্যান্সার এটাই হবে। অবাধে পতনশীল বস্তু মানে 5তলা বিল্ডিংয়ের উপর তোমাদেরকে নিয়ে গেলাম, আর নিয়ে ইচ্ছা হলো তোমাদেরকে আজকে ভালো পরীক্ষা দেওয়া সবগুলোকে ছেড়ে দিলাম, তখন যে পড়বে বাধাহীনভাবে ওটাকে অবাধে পতনশীল বস্তু বলছে। তাহলে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আমাকে বলেছে যে প্রথম 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে সেটা কত। এবার দূরত্ব বের করার জন্য সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট সূত্র কোনটা? দেখো এখানে দূরত্ব বলে দেওয়াই আছে, তাই না? এখানে দূরত্ব বের করতে গেলে প্রারম্ভিক এবং অন্তিম গতিবেগ লাগবে। একটা বস্তুকে কাউকে একজনকে নিয়ে গেলাম উপরে 5তলা বিল্ডিংয়ের ছাদের উপরে, আর উপর থেকে ছেড়ে দিলাম এখানে। 1 সেকেন্ড পরে ধরে নাও এখানে এসছো, এইটুকু আসতে তোমার সময় লেগেছে হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ড পরে তুমি এখানে এসছো, তাহলে এখান থেকে এইটুকুর দূরত্ব কত সেটা আমরা বের করতে পারবো। কারণ অভিকর্ষীয় ত্বরণ সবসময় কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে, তাই না? জি, অভিকর্ষীয় ত্বরণের জন্য তো আমরা কোনো একটা বস্তু নিচের দিকে ছুটে আসছে। আচ্ছা এখান থেকে এইটুকুর যেটা দূরত্ব সেটা ধরে নাও যে এস, স্মল এস। এখান থেকে এইটুকুর যেটা দূরত্ব সেটা হচ্ছে স্মল এস। তাহলে এই এস দূরত্বের মান তোমাকে বের করতে হবে, এস দূরত্বের মান তোমাকে বের করতে হবে। আচ্ছা প্রারম্ভিক গতিবেগ কত গো?
যখন তোমাকে এই বিন্দুতে নিয়ে গেছিলাম তখন তোমার গতিবেগ কত ছিল? স্টার্টিংয়ে তো জিরোই ছিল, অন্তিম কত হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, অন্তিম কী আছে আমি গতিবেগ জানি না। সেই জন্য এই সূত্রটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটার সূত্র তুমি যদি ইউজ করো তাহলে অন্তিম গতিবেগ লাগবে। তাহলে আমাদের সূত্র কী বলো? এই সূত্র দিয়ে যদি করি, অঙ্কটা করে নিও কোনো একটা জায়গায়, নাহলে পারবে না করতে। তাই এই সূত্র দিয়ে যদি করি প্রারম্ভিক গতিবেগ, দেখো এস সমান হচ্ছে কত? 0 × t, তাই না? এস সমান হচ্ছে 0 t মানে কত? 1 সেকেন্ড প্লাস হাফ। এখানে এ মানে কোনটা? এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, মানে কি? এ মানে হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ এখানে, তাহলে এখানে জি লিখবো। আর টি মানে কত গো? 1 তার স্কোয়ার। তাহলে ফাইনালি অ্যান্সার কত? এটা তো 0 হয়ে গেল, তার মানে কত পেয়ে গেলাম? g/2। এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে 1 সেকেন্ড পরে তুমি যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ বাই অর্ধেক। অ্যান্সার ডিরেক্ট মুখস্থ রাখবে, কিন্তু পাশে করলে কোনো একটা জায়গায় করে নিতে পারো সূত্র দিয়ে। পরের কোশ্চেনটা কি বলেছে? যে একটি বস্তুর প্রাথমিক বেগ হচ্ছে 0 এবং ত্বরণ হচ্ছে 2 সেমি/সেকেন্ড। ত্বরণ 2 সেমি/সেকেন্ড মানে কি বলো তো? এক সেকেন্ডে বস্তুর গতিবেগ কত করে বাড়ছে? 2 সেমি/সেকেন্ড করে। ত্বরণ দেখো এ সমান লেখা আছে 2 সেমি/সেকেন্ড স্কয়ার। এটাকে আমি যদি ভাঙি না, তাহলে এরকম লিখবো 2 সেমি/সেকেন্ড ডিভাইডেড বাই সেকেন্ড। তার মানে এক সেকেন্ডে বস্তুর গতিবেগ 2 সেমি/সেকেন্ড করে বেড়ে যাচ্ছে। মানে কোনো একটা বস্তুর গতিবেগ যদি 0 হয় তাহলে 1 সেকেন্ড পরে গতিবেগ কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, 2 সেকেন্ড পরে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 3 সেকেন্ড পরে 6 হয়ে যাবে, এরকমভাবে বাড়ছে। তাহলে আমাকে বলেছে 4 সেকেন্ড পরে, নাকি 4 সেকেন্ড পরে বস্তুর আর গতিবেগ কত হবে? 4 2 8, তাই না? গুণ করে দেবে ডিরেক্ট, 4 2 8। আর যদি না করতে পারো তাহলে এই সূত্র দিয়ে করবে, তোমাদের যদি খুব অসুবিধা হয়, মুখে মুখে হয়ে যাচ্ছে। আর যদি না করতে পারো তাহলে ভি সমান হচ্ছে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। প্রারম্ভিক গতিবেগ 0, ত্বরণ হচ্ছে 2 আর 4 সেকেন্ড, তাহলে 8 সেমি/সেকেন্ড স্কয়ার, 8 সেমি/সেকেন্ড হয়ে গেল। এরকমও করা যায়। আচ্ছা, এরপরে বলেছে যদি একটি কণা ত্বরণ সহ গতিশীল হয়, তাহলে নিচের কোনটি ধ্রুবক থাকতে পারে? যদি একটি কণা ত্বরণ সহ গতিশীল হয় তাহলে নিচের কোনটি ধ্রুবক থাকতে পারে? দ্রুতি এবং গতিবেগ উভয়ই। দ্রুতি এবং বেগ কোনোটি নয়, কেবলমাত্র বেগ, কেবলমাত্র দ্রুতি। আচ্ছা, প্রথমে আমরা ছবিটা এখানে, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে। একটা বস্তু ত্বরণ সহ চলছে। আচ্ছা, ত্বরণ মানে কি লিখেছিলাম বলো তো? ত্বরণ মানে বেগের পরিবর্তন, তাই না? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা, সমত্বরণ বলেনি। যদি একটি কণা ত্বরণ সহ গতিশীল হয়, কিন্তু একটু স্কিপ করলাম। হ্যাঁ, এখানে ডাউট হচ্ছে এটাই যে অ্যান্সার কেবলমাত্র দ্রুতি হতে পারে না, কেবলমাত্র বেগ হবে। আমার মন বলছে কেবলমাত্র বেগ হওয়ার কথা, কিন্তু ওরা দ্রুতি বলেছে, কারণ ত্বরণ যেটা আমরা বলছি সেটা বেগের কথা বলি। ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তাহলে ত্বরণ মানে যদি বেগের পরিবর্তন বাই সময় যদি হয়, তাহলে দ্রুতি কেন আসবে? ত্বরণ মানে যদি বেগের পরিবর্তন বাই সময় হয় তাহলে দ্রুতি আসতে পারে না। তাহলে এই 10-এর কোশ্চেনটা একটু স্কিপ করো, এটা আমি চিন্তা ভাবনা করে বলবো নেক্সট দিন। 11 নম্বর কোশ্চেন। হ্যাঁ, যেগুলো পারবো না সেগুলো স্কিপ করে দেবো। দেখো কি বলেছে, যে একটি বস্তুকণা বৃত্তপথে সমদ্রুতিতে গতিশীল। বেশ, বলেছে কণাটির গতিবেগ ধ্রুবক, পরিবর্তনশীল হতেও পারে, নাও হতে পারে। অবশ্যই পরিবর্তনশীল হবে, কারণ একটা কণা যদি বৃত্তাকার পথে এরকমভাবে ঘুরে তাহলে বেগ কোনো সময় হতে পারে না, কারণ ওর অভিমুখ প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, তাই না? এখানে অভিমুখ এদিকে ছিল, যেটা বলছিলাম তোমাদের, এখানে অভিমুখ কোন দিকে আছে? এদিকে আছে। সেই জন্য কী হবে? পরিবর্তনশীল হবে, গতিবেগ পরিবর্তনশীল হবে। ঠিক আছে, এটা অবশ্যই পরিবর্তনশীল হবে। আচ্ছা, নিচের কোনটি লেখচিত্রের কোনো কণার সমমন্দন হলে, মন্দন মানে কি? মন্দন মানে আমাকে কি বলেছে? সমমন্দন।
তাহলে সময়ের সাপেক্ষে আমি মন্দন কি বলেছিলাম, সময়ের সাপেক্ষে কোনো একটা বস্তুর যদি গতিবেগ বৃদ্ধি পায় তাহলে সেই ঘটনাটাকে আমরা বলেছিলাম, বেগের বৃদ্ধিটাকে আমরা বলেছিলাম ত্বরণ, আর বেগের যদি হ্রাস পায় তাহলে সেটাকে বলেছিলাম মন্দন। ধরে নাও কোনো একটা বস্তু কোনার প্রারম্ভিক গতিবেগ আছে 8 মিটার পার সেকেন্ড, এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে টাইম, এটা 0 টাইম। একটা সময় পরে গতিবেগ কমে গেল, তারপরে আবার গতিবেগ কমে গেল, তারপরে আবার গতিবেগ কমে গেল, তারপরে আবার গতিবেগ কমে গেল, তাহলে এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে না? তাহলে কোনটা হবে? সেটা সি এরটা। এটা সমমন্দন বলেছে, যদি অসম মন্দন হতো তাহলে কেমন হতো? অসম মন্দন যদি হতো তাহলে এরকম হতো, তাহলে এরকম নিতাম অথবা এরকম নিতাম, ঠিক আছে, যে কোনো একটা নিতাম কি অসম মন্দন বললে। তারপরে 13 নম্বরটা কি বলেছে দেখো, যে একটি কণা ভি সমদ্রুতিতে বৃত্তাকার পথে গতিশীল, বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির গতিবেগ কত হবে, কণাটির গড় বেগ কত হবে? অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে, এটা ভালো কোশ্চিন, এটা আমার কাছে একবারে নতুন কোশ্চিন। তাহলে দেখি কিভাবে করা যায়। এই হচ্ছে বৃত্তাকার পথ, অর্ধেকটা যাচ্ছে তাই না, তার মানে এখান থেকে জার্নি শুরু করে এখানে এলো, তাহলে অর্ধেকটা পথের আমাকে কী চেয়েছে গো, কণাটির বেগ কত হবে? বৃত্তাকার পথের অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর, আচ্ছা অতিক্রম পর কণাটির বেগ কত হবে? ভি সমদূরত্ব দিয়ে যাচ্ছে, কিন্তু দাঁড়াও আমি একটু, কী বলেছে, বেগ বের করতে বলেছে, বলছে বস্তুটির কী বলেছে, কণাটির গড় বেগ কত। আচ্ছা গড় বেগ মানে কি, গড় বেগ মানে কি? মোট সরণ, তুমি বেগ বের করছো না, তাহলে বেগ বের করতে গেলে কী লাগবে, সরণ লাগবে, তাহলে মোট সরণ বাই মোট সময়। তাহলে কেউ এখান থেকে সাইকেল চালিয়ে এখানে চলে এলো, আর এখানে এসে খিলখিল করে হাসতে হেসে বলছে এবার বেগ বের করো, তো গড় বেগ বের করো। হ্যাঁ, এবার আমার হয়ে গেল অসুবিধা, যে গড় বেগ কী করে বের করবো? তাহলে আমরা জানি যে গড় বেগ মানে মোট সরণ, তাহলে এখান থেকে এটুকু সরণ কিন্তু আমি পেয়ে যাচ্ছি, আমি ওকে একটা চেন দিয়ে বেঁধে দিলাম, দাঁড়াও সরণ বের করছি। তাহলে আর প্লাস আর, ব্যাসার্ধ যদি আর হয়, মোট সরণ কত পেয়ে গেলাম বলো, 2r। কিন্তু সময় পাচ্ছি না যে কি সময় গেছে ও, এবার সময় পাচ্ছি না, কিন্তু ও বলে দিয়েছে যে আমার স্পিড কত, ভি। তাহলে ডিস্ট্যান্স সমান কি, স্পিড ইন্টু টাইম। ডিস্ট্যান্স সমান কি, স্পিড ইন্টু টাইম। একটু প্রথম দিকে তোমাদের বলেছিলাম যে দূরত্ব সমান হচ্ছে গতিবেগ ইন্টু সমান, এবং এই সূত্রটা নিয়ে অনেক অঙ্ক আমরা করেছি। তাহলে ডিস্ট্যান্স সমান স্পিড ইন্টু টাইম। তাহলে এইখান থেকে এইটুকু পুরোটা একবার ঘোরা মানে কতটা ঘোরা বলো তো, 2πr। ও ঘুরেছে কতটা, এখান থেকে এইটুকু, আর এখান থেকে এইটুকু পথ কতটা, πr, ঠিক আছে, অর্ধেক পথ মানে πr বৃত্তের। স্পিড মানে কত, ভি, আর টাইম কত লেগেছে, টি, তাহলে টাইম কত হয়ে গেল, πr বাই ভি। তাহলে বসিয়ে দাও, πr বাই ভি, আর কেটে গেল, এই ভি উপরে চলে গেল, তার মানে 2v বাই পাই। খুব ভালো কোশ্চেন দিয়েছো গো, তো একটু করে নাও কোনো একটা জায়গায়। আমি একটা, তোমরা রেকর্ডিং ক্লাস তো বেশ ভালোই দেখো। কোনো বস্তু এ সমতরণে প্রাথমিক বেগ ইউ থেকে টি সময় পরে ভি গতিবেগ প্রাপ্ত হয়, টি সময় পরে বস্তুটির গতিবেগ কত হবে, এটা আমরা করেছি। প্রারম্ভিক গতিবেগ আছে, অন্তিম গতিবেগ আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে সমীকরণটা কী হবে, ভি সমান ইউ প্লাস এটি হবে, তাই না? ভি সমান ইউ প্লাস এটি। আর এস দিয়ে সমীকরণ বলতে গেলে এসের কথা বলতে হবে, এমনি এমনি এস দিয়ে সমীকরণ হয়ে যাবে না, সেই জন্য একেরটা বাদ। ভি সমান ইউ প্লাস এটি ত্বরণ বলা হয়েছে, এ সমতরণে, সেই জন্য সূত্র কী আসবে, এটা এর সামনে প্লাস সাইন আসবে, এগুলো মুখস্থ রাখবে। ভি সমান ইউ প্লাস এটি। চলো কী বলেছে, একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগে গতিশীল। তোমাদের বলগতি চ্যাপ্টার থেকে অঙ্ক করিয়েছি, করেনি না, করাতে হবে। একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, যদি বস্তুটি 2 সেকেন্ডে 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ত্বরণ কত? 2 সেকেন্ডে কতটা গেছে, 20 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে বস্তুটির ত্বরণ কত? ত্বরণ ওরা শূন্য লিখে দিয়েছে। তাহলে বলো, তোমার কাছে অপশান আছে ভি সমান ইউ প্লাস এটি, কোনটা সূত্র ইউজ করবে আমাকে বলো? এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তোমাকে বের করতে কি বলেছে? তোমাকে ত্বরণ বের করতে বলেছে। কোনটা সূত্র অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? যাতে এগুলো তিনটে বসেই একটাই আননোন থাকে, ত্বরণ। এই তিনটে বসেই একটা আননোন থাকে, সেটা হচ্ছে ত্বরণ। কোনটা সূত্র বলো? এই সূত্রে কি আমি বসাতে পারবো? তুমি কি ভি জানো? ভি কি জানো? তাহলে এই সূত্র হবে না। এই সূত্রে দেখো এস পাচ্ছি, টি পাচ্ছি, শুধুমাত্র এই আননোন, তাহলে এই সূত্র ফিট হচ্ছে, এই সূত্র হবে না। তাহলে আমরা এই সূত্র বসাচ্ছি, ঠিক আছে? চলো, এইটা তুমি বুঝে গেলে অঙ্ক হয়ে গেল তোমাদের। তাহলে এস মানে কত আছে গো? এস মানে তুমি জানো 20, ইউ মানে তুমি জানো 10, টি মানে জানো তুমি 2, হাফ এ, টি মানে কত 2, তাহলে 2 এর স্কোয়ার, 2 তার স্কোয়ার, তাহলে 20 a/2। এই শোনো, এই যে হাফে আছে না, এটাকে a/2 লেখা যায়। হ্যাঁ, এই 20 কেটে গেল না, তাহলে a/2, এই সরি এখানে 0 সমান কত 2a, তাহলে এ সমান কত 0/2 মানে কত 0। তাহলে ত্বরণ 0 পেয়ে গেলাম। কি বলেছে? একটি কণা মোট অতিক্রান্ত দূরত্বের প্রথম অর্ধেক v1 দ্রুতিতে এবং বাকি অর্ধেক v2 দ্রুতিতে অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড় দ্রুতি। এটা একবার তোমার ইসের কোশ্চেন হয়ে গেল, এটা অ্যান্সার মুখস্থ রাখতে হয়, বুঝলে? শর্টকাট সূত্র 2v1/v2। একটি কণা মোট দূরত্বের প্রথম অর্ধেক v1 দূরত্ব এবং বাকি অর্ধেক v2 দূরত্ব অতিক্রম করলে সমগ্র যাত্রা পথে কণাটি গড় দ্রুতি কত? আচ্ছা, আমি দুইভাবে করে দিচ্ছি, দেখো। গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট দূরত্ব সংক্ষেপে লিখছি, বাই মোট সময়। এবার কোশ্চিনের ফিলিংসটা একটু নাও। কোশ্চিন ফিলিংস কি দিয়েছে দেখো। এই হচ্ছে মোট দূরত্ব, যেটাকে একটা ছবি আঁকতে পারি না ভালো করে। এই হচ্ছে মোট দূরত্ব, যার অর্ধেক পথকে আমি বললাম এস, এটাকে বললাম এস। তাহলে মোট দূরত্ব কত হয়ে গেল বলো? 2s। এইখান থেকে এইটুকু যেতে ওর সময় লেগেছে হচ্ছে গিয়ে তোমার t1, আর এখান থেকে এইটুকু সময় যেতে লেগেছে t2। কিন্তু ওর দেখো অর্ধেক দূরত্বের গতিবেগ বলে দিয়েছে, অর্ধেক v1 দ্রুতিতে, তাহলে v1 দ্রুতিতে গেছে, এবং পরেরটা কতটা গেছে? v2 দ্রুতিতে। বেশ, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট সময় বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যদি সময় বের করি, তাহলে আমি লিখে দিলাম t1 প্লাস t2। মোট অতিক্রান্ত দূরত্ব 2s, t1 সময় গেছে। তাহলে t1 আমরা জানি যে ডিস্টেন্স সমান কি বলো? স্পিড ইন্টু টাইম না? তাহলে টাইম মানে কী গো? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে প্রথম এস দূরত্ব টাইম বের করছে, এই যে t1টা বের করছে, t1 অতিক্রান্ত দূরত্ব কতটা গেছো তুমি? এস গেছো না? আর তোমার গতিবেগ কত ছিল? v1। দ্বিতীয় ক্ষেত্রে তুমি অতিক্রান্ত দূরত্ব কতটা গেছো? টাইম বের করছো তো, কতটা গেছো? এসই গেছো, এবং তোমার গতিবেগ কত ছিল? v2। লসাগু করো, 2s ডিভাইডেড বাই, এই যে দেখো দুটো এসি কিন্তু সেম। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এখানে কোনো গুণ করে দাও। দেখো এস v2, এস v1 বাই v1 v2। এস কমন নিয়ে নাও, তাহলে v1 প্লাস v2, আর এই যে v1 v2 এটা উপরে চলে গেল, এস কেটে গেল, 2v1 v2 বাই, আরও অন্যভাবে করা যায় একটা মেথডে, কিন্তু আমি বলবো যদি এরকম কোশ্চিন দেয় তাহলে অ্যান্সার মুখস্থ রাখবে। এটা হচ্ছে কি তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চিন। অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ডিস্টেন্সের গড় দ্রুতির আমি বের করতে একটা সূত্র তোমাদের শিখিয়েছিলাম, যে 2v1/v2, 2v1v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। ঠিক আছে, দেখা গেল তোমাকে এরকম বললো যে প্রথম অর্ধেক দূরত্ব ও 10 কিমি পার আওয়ারে গেল, এবং দ্বিতীয় অর্ধেক দূরত্ব ও 20 কিমি পার আওয়ারে গেল, তাহলে সেক্ষেত্রে গড় দ্রুতি কত? তাহলে কি করবে? সূত্র হচ্ছে 2v1v2 বাই v1 প্লাস v2, মানে 10 প্লাস কত গো? 20।
তাহলে 2 গুণিত 10 গুণিত 20 আর নিচে কত হয়ে গেল 30। আশা করি এরকম কোশ্চেন আসবে। 0 0 কেটে গেল, তাহলে 200/3, এটা ভাগ করে দেখবে 66.67। ঠিক আছে, এরকম কোশ্চেনও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে গড় দুটি বের করতে দেওয়া মানে হচ্ছে 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এটা সূত্র মনে রাখতে হবে। এবার অ্যাজ ইউ উইশ, তুমি টুকতে পারো, তুমি লিখে রাখতে পারো, তুমি লিখে রেখে আবার পরে ভুলে যেতে পারো। বলেছে যে একটি গতিশীল কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করলে তাহলে আমি একটা লেখচিত্র অঙ্কন করছি। বেগ সময় লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্র ও সময় অক্ষের অধীনস্থ ক্ষেত্রফল থেকে জানা যায় কণাটির ভরবেগ, কণাটির দ্রুতি, কণাটির ত্বরণ, কি জানতে পারবো। তো এটা অ্যান্সার যেটা হবে, বলছে একটি গতিশীল কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করলে লেখচিত্র ও সময় অক্ষের অধীনস্থ ক্ষেত্রফল থেকে জানা যায়, লেখচিত্র ও সময় অক্ষের অধীনস্থ ক্ষেত্রফল থেকে। তুমি একটা জিনিস দেখো, এটা হচ্ছে বেগ সময় লেখচিত্র ধরে নাও একটা, তাহলে বেগ সময় লেখচিত্রের একটা আয়তক্ষেত্রাকার হয়, তোমাদের বই থেকেই বলছি। এই আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী গো? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ধরুন এটা হচ্ছে দৈর্ঘ্য মানে ভি, আর প্রস্থ হচ্ছে টি। তাহলে এটাকে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম না যে ক্ষেত্রফল মানে কি, এখানে কি হচ্ছে ভি ইন্টু টি। আমরা একটা সূত্র বলেছিলাম, দেখো ডিস্ট্যান্স সমান কী হবে, স্পিড ইন্টু টাইম, মনে পড়ছে? তাহলে এখানে ডিস্ট্যান্স মানে কি, দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বলতে পারো। তাহলে বেগ সময় লেখচিত্রের যেটা ক্ষেত্রফল সেটা সাধারণত দূরত্বকে রিপ্রেজেন্ট করে। বেগ সময় লেখচিত্রের যেটা ক্ষেত্রফল সেটা সাধারণত দূরত্বকে রিপ্রেজেন্ট করে, ওরা কিন্তু ওরা লিখেছে দ্রুতি, ওটা হচ্ছে কি সমস্যা। দ্রুতি হবে না, এটা দূরত্ব হবে। বলছে কোনো গতিশীল কণার বেগ সময় লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রে কি বলেছে, সময় লেখচিত্র ও সময়কের অধীনস্থ ক্ষেত্রফল। বেগ সময় লেখচিত্র অঙ্কন করে লেখচিত্র ও সময়ের অক্ষের অধিকাংশ অধীনস্থ ক্ষেত্রফল দ্বারা জানা যায়। কোশ্চেনটা কনফিউজিং হয়ে গেল। যদি এরকম বলতো যে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল এবং সময় অক্ষ দ্বারা আমরা কি জানতে পারবো, তাহলে বলতাম দ্রুতি। বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে কি দূরত্ব, একে যদি সময় অক্ষ দিয়ে ডিভাইড করতাম তাহলে সেক্ষেত্রে আমি পেতাম দ্রুতি। কিন্তু ওরকম তো হচ্ছে না, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল বলেছে। চলো আপাতত এটাও স্কিপ করো। কিন্তু অ্যান্সার যদি নিতে চায় তাহলে এখানে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল যদি বলে কোনো জায়গায়, তাহলে সাধারণত দূরত্ব অ্যান্সার হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো তো কী বলেছে। একটি বস্তুকে, এই কোশ্চেনটা করে আর করবো না, হ্যাঁ, তা না হয় 19-এরটা করে নেব, 19-20টা। চলো, কী বলছে, একটি বস্তুকে একটি নির্দিষ্ট বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলো। বায়ুর বাধা অগ্রাহ্য করলে বস্তুটি মাটিতে পড়া পর্যন্ত এর বেগ সময় লেখচিত্র কেমন হবে? আচ্ছা, একটি বস্তুকে একটা নির্দিষ্ট বেগে উপরের দিকে ছুড়ে দেওয়া হলে বায়ুর বাধা অগ্রাহ্য করা হলে টাইম, ভেলোসিটি, বায়ুর বাধা অগ্রাহ্য হলে, এখানে কিছু কিছু জায়গায় আমরা অপশান এলিমিনেট করতে পারবো। যে এদিকে যদি ভি হয়, এদিকে যদি টি হয়, যেহেতু বস্তুটাকে উপর থেকে ছুটছি, তাহলে উপর থেকে যখন একটা বস্তুকে ছুড়বো আমরা, ধরুন পার্টিকুলার একটা অ্যাঙ্গেল করে এখানে ছুড়া হচ্ছে, কারণ এখানে সবগুলো যেটা দিয়েছে লেখচিত্রে পার্টিকুলার আমি একটা অ্যাঙ্গেল করে ছুটছি। তাহলে অ্যাঙ্গেল করে যখন ছুটবো, ইনিশিয়াল ভেলোসিটি তো 0, আস্তে আস্তে ভেলোসিটি কী হবে, বাড়বে। তাহলে ভেলোসিটি যদি বাড়ে আস্তে আস্তে, তাহলে ভেলোসিটি আমি যদি অ্যাঙ্গেল করেই ছুড়ি, একটা থেটা কোনো অ্যাঙ্গেল করে ছুড়ি, তাহলে বস্তুটা এরকমভাবে নিচেই নেমে যাবে।
এরকম কি কোনো সময় হয় যে বস্তুটা উপর দিকে আবার চলে গেছে? এতটা তো যাবে না গো, এতটা ডিস্টেন্স কী করে কভার করবে? তাহলে এখান থেকে তোমাকে আবার বল দিতে হবে। তাহলে এখানে শুধুমাত্র উপর থেকে এখানে ছোড়া হয়েছে। বলেছে একটি বস্তুকে একটা নির্দিষ্ট বেগে উপর থেকে ছুড়ে দেওয়া হলো, তাহলে একটা অ্যাঙ্গেলে আমি ছুঁড়েছি, তাহলে বস্তুটা এরকমভাবে নিচে নেমে আসবে। বেশ, তাহলে এখানে এই যে এইটা তো তোমার ভুল হয়ে গেল, যেটা আছে সেটা ভুল হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যদি যখন টাইম জিরো তখন বস্তুটার ভেলোসিটি এখানে হচ্ছে গিয়ে, এখানে ভেলোসিটি জিরো, এখানে ভেলোসিটি আমি এবার এখান থেকে কী করছি, বস্তুটাকে ছাড়ছি। যখন প্রারম্ভিক গতিবেগ তো জিরো, তারপরে বস্তুটার গতিবেগ আস্তে আস্তে কী হচ্ছে তোমার, বস্তুটার গতিবেগ আস্তে আস্তে বাড়বে। এবার যত নিচের দিকে আসবে বস্তুটার গতিবেগ কিন্তু তত হবে। আমরা বলেছিলাম এটা, যে একটা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে জাস্ট যখন টাচ করবে তখন সর্বোচ্চ গতিবেগ লাভ করবে, যখন সব থেকে নিচে আসবে তখন সর্বোচ্চ গতিবেগ লাভ করবে, একটা সময় পরে গতিবেগ শূন্য হয়ে যাবে। সেই জন্য অ্যাপ্রোপ্রিয়েট যদি আমরা বলি তাহলে এটাকেই বলবো, এরকম তীরচিহ্ন যেটা আছে এরকম হবে না কোনো সময়, এরকম গতিবেগ হবে না, যেরকম গেল এরকম হবে না, তোমাদের বই যেরকম দেওয়া আছে, বা এরকম গতিবেগ বলেছে এরকমও হবে না। একটা বস্তুকে এরকমভাবে ছোড়া যায় না, উপর থেকে ফেলছি তো। নিচ থেকে যদি বস্তুটাকে ছুটতাম, তাহলে একটা ঢিলকে তুমি যদি নিচ থেকে ছোড়ো তাহলে সেক্ষেত্রে দেখবে ঢিলটা এরকমভাবে যাচ্ছে, কিন্তু এখানে ঢিলটাকে ছোড়া হচ্ছে উপর থেকে। নিচ থেকে তুমি যদি ছোড়ো তাহলে সেক্ষেত্রে অন্য ব্যাপার, উপর থেকে ছুলে তোর এরকমভাবে নামবে, ঠিক আছে। একটা অ্যাঙ্গেলে যদি ছোড়ো, এখানেও অ্যাঙ্গেলে ছোড়া হচ্ছে, এখানে অ্যাঙ্গেলে ছোড়াটা তাহলে এরকমভাবে হচ্ছে, কিন্তু এখানকার অ্যাঙ্গেলটা এরকম আছে, তার মানে এটা এরকমভাবে নেমে আসবে ভূমি বরাবর। তাহলে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা হবে বি হবে। আচ্ছা, তারপরে এটা কী বলেছে, যে একটি মোটর গাড়ি একটা নির্দিষ্ট সময়ের জন্য v1 সুষম গতিবেগে এবং পরবর্তী একই সময়ের জন্য v2 সুষম গতিবেগে সরলরেখা বরাবর গতিশীল হলো, মোটর গাড়ির বেগ কত হবে? আচ্ছা, সুষম বেগ মানে কি বলো তো? সুষম বেগ মানে জানো, সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করা। ধরে নাও যে তুমি প্রথম এক ঘন্টায় 30 কিলোমিটার গেলে, ঠিক আছে, আর পরের 1 ঘন্টাতেও তুমি ধরে নাও যে 30 কিলোমিটার গেলে, তাহলে সমান সময়ের ব্যবধানে তুমি সমান দূরত্ব অতিক্রম করছো। তাহলে এক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আমরা কি করব, গড় গতিবেগ বের করে, তাহলে সেক্ষেত্রে আমার খুব সুবিধা হয়ে যাবে। মোট অতিক্রান্ত দূরত্ব 30 + 30, মোট সময় কত বলো 2, তাহলে 60 বাই কত 2, 30 হয়ে গেল। তাহলে সুষম বেগ যখন বলে দিবে, তার মানে ত্বরণটা ওর মধ্যে সুষম আছে, নির্দিষ্ট হারে ওর কী হচ্ছে, তোমার গতিবেগটা বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট করতে পারবো v1 + v2 বাই কত 2, ঠিক আছে। যদি সুষম বেগ বলে দেয় তাহলে v1 + v2 বাই 2 করে দাও, তাহলে হয়ে গেল। লাস্ট একটা কোশ্চিন করি, এই কোশ্চিনটা একটু উদ্ভট টাইপের আছে। একটি কণায় 1 সেকেন্ডে 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার পথে এ বিন্দু থেকে বি বিন্দুতে গতিশীল হলে চিত্রের ন্যায়, আচ্ছা কণাটির গড় বেগের মান কত হবে? গড় বেগ যদি বের করতে হয়, জাস্ট তোমাকে ছবি আঁকিয়ে ছবি দিয়ে বিভ্রান্ত করতে বলেছে, বিভ্রান্ত করতে। গড় বেগ মানে কি, মোট সরণ, তাই না, বাই কী হবে, যখন গড় বেগ বের করতে হলে তখন সরণ লিখবো, মোট সময়। তাহলে একটা বস্তু কোণা এ বিন্দু থেকে বি বিন্দু এসছে, কত সময় এসছে গো, 1 সেকেন্ডে, তাহলে মোট সময় কত 1 সেকেন্ড। আর এখান থেকে বলেছে এই যে বৃত্তের ব্যাসার্ধ কত আর, তাহলে এটা কত 1 হলে এটাও কত 1, 2 অ্যান্সার, দেখলে। তাহলে বেগ মানে কী হয়ে যাবে 2 মিটার/সেকেন্ড, দেখলে কীভাবে বোকা বানাচ্ছে। তাহলে চলো 26 পর্যন্ত তোমরা করে এসো, এরপরের দিন আবার আলোচনা হবে। কোশ্চিন খুব সুন্দর দিয়েছে, আমাকেও বেশ ভালো লাগছে, মজা পাচ্ছি। নেক্সট দিন আবার আলোচনা করবো। আজকে আমরা আমাদের বায়োলজিতে ফিরে যাই।